দেখো আজ যেটা পড়ানো হবে সেটা হচ্ছে কি, দ্য সিক রোজ, তাই তো, রিটেন বাই উইলিয়াম ব্লেক। ঠিক আছে, রিটেন বাই উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক হচ্ছে, দেখো এই লোকটাকে ঠিক কি বলবো, রোমান্টিক কবি, সূচনা পর্বের যে লেখালেখি সেই সময় করেছিলেন। দেখো সালটা দেখলে বুঝতে পারছো, 1757 সালে জন্মেছিলেন আর 1827 সালে মরেছে। রোমান্টিক এজ এরা শুরু হয়েছিল 1802 সাল থেকে মোটামুটি। লিরিক্যাল ব্যালাডস রিটেন বাই কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেলর কোল্ডিস। ঠিক তার আগে থেকেই এই লোকটা একটা রোমান্টিকনেস এই লোকটার লেখার মধ্যে দেখা যেত। ঠিক আছে, উইলিয়াম বেক তাহলে কি হলো না, একদম রোমান্টিক যে রিভাইভাল, রোমান্টিকের সূচনা পর্বের একজন লেখক। ঠিক আছে, রোমান্টিক সূচনা পর্বের একজন লেখক ছিল কে না, উইলিয়াম ব্লেক। কিন্তু যেহেতু আগের এরাও ওনার মধ্যে ছিল, মানে আগের এরার ইফেক্ট ওনার মধ্যে ছিল, তাই রোমান্টিকতা বা রোমান্টিসিজমের পাশাপাশি উনি কিন্তু কি না, তোর যে কনসেপ্ট অফ মিডাইভালিজম আর কি বলবো, যেগুলো তোর ঈশ্বর, তারপরে আমাদের যেমন কি মধ্যযুগে কি ছিল, ঈশ্বর ছিল, আদার্স মানে যেগুলো কাল্পনিক ব্যাপার স্যাপার সেগুলো নিয়ে লেখালেখি করার চেষ্টা করছেন। ঠিক আছে, তাহলে এখানটায় উনি আরেকটা জিনিস মনে রাখার দরকার, উনি ছিলেন কি একজন ভালো পেইন্টার এবং কি না ভালো ভিজুয়াল আর্টিস্ট। ওকে, পেইন্টার মানে ভালো চিত্র আঁকতেও পারতো, আবার ভালো ভিজুয়াল আর্টিস্টও ছিল। ঠিক আছে, দেখো ওনার যে বইটার এই কবিতাটা নেওয়া হয়েছে তোমাদের, দ্য সিক রোজ, সেই বইটার নাম হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্সেস। সেটাকে পরবর্তীকালে দেখো দুই টাইমে লেখা হয়েছিল, আমি লিখে দিয়েছি। 1789 সালে একটা লেখা হয়েছে সং অফ ইনোসেন্স, আর 1794 সালে লেখা হয়েছে সং অফ এক্সপিরিয়েন্সেস। তাহলে কিন্তু একসাথে কিন্তু লেখা হয়নি, দুটো বই দুই টাইমে লেখা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যেহেতু একটা অপরটার কি না কি বলবো বিপরীত, তার জন্য দুটো বইকে কম্বাইন করে এই ছাপা হয়েছিল সং অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। ঠিক আছে, এই বইটাই উনি কিন্তু শুধু লেখেননি, চিত্রও অঙ্কন করেছিলেন। একটুখানি কিরকম কনসেপ্ট রয়েছে একটা বললে পরে বুঝতে পারবি, যে যেমন এই যে সং অফ ইনোসেন্স, এই বইটা স্টার্ট হচ্ছে দ্য ল্যাম্ব দিয়ে। ল্যাম্ব মানে কি, ভেড়া। ঠিক আছে, ভেড়া কি হয়, খুবই ইনোসেন্স, তাই তো, আর কি টেন্ডারনেস রয়েছে একটা, এবং কি কিছু অবুঝ, কিছু বোঝে না। ঠিক আছে, এবং কি সে নিজের আপন খেয়ালে চলে, সবার আগে গিয়ে খেলা করে বেড়ায়, নিজের মতো করে চলে, ঘাস খেয়ে বেড়ায়, এরকম একটা নেচার তৈরি করা হয়েছে। আর সং অফ এক্সপিরিয়েন্স শুরু হয়েছে কি দিয়ে, দ্য টাইগার দিয়ে। ঠিক আছে, যেখানে কি হিংস্রতা, খেয়ে নেবো, মেরে ফেলবো, ধ্বংস করবো, রক্তপাত করবো, এইরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায় কার মধ্যে, টাইগারের মধ্যে। এই যে হিংস্র ব্যাপার স্যাপার গুলো, অর্থাৎ কি দুটোর যে স্টেটাস সেটা কি টোটালি ভিন্ন, মানে টোটালি অপোজিট, একটার অপোজিট আর একটা। এবং এইভাবে উনি টোটাল কবিতাটা এমন ভাবে কম্বিনেশন দিয়েছে। যেমন আর একটা পাওয়া যায়, একটা ট্রির কথা পাওয়া যাচ্ছে, গাছের কথা, যে গাছটা একসময় ইনোসেন্স যখন লেখা হচ্ছে, উনি পেইন্ট করছেন, গাছটা কি আছে, খুব পাতা ফুলে ভরে আছে। এক্সপিরিয়েন্স যে হচ্ছে, পাতা ফুলগুলো সব ঝরে পড়ছে, এরকম ভাবে উনি পিকচার ড্র করেছিলেন। সাথে সাথে কি করেছিলেন না, তোমার কি ওই কবিতাও লিখেছিলেন। এখানে যে কবিতাটা পাবো সেটা হচ্ছে সং অফ ইনোসেন্সের পার্ট নয়, তোমাদের যে কবিতা দ্য সিক রোজ, সং অফ এক্সপিরিয়েন্সের পার্ট। ঠিক আছে, এর ভেতরে এই যে সং অফ এক্সপিরিয়েন্স, তাহলে কি তার মধ্যে কি আছে, সবকিছু ধ্বংসাত্মক, সবকিছু যা কিছু খারাপ মনোবৃত্তি হোক বা খারাপ নেচার হোক মানুষের, বা খারাপ যা কিছু জিনিস তুমি দেখছো, যা কিছু হতে পারে আর কি, সবকিছু কিসে রয়েছে, সং অফ এক্সপিরিয়েন্সে রয়েছে। আর সং অফ ইনোসেন্সে কি রয়েছে, যা কিছু ভালো সেগুলো রয়েছে, তাই তো। যেমন ল্যাম্বার একটা বাইবেলিক্যাল, দেখো আর একটা বাবার বলেছে, আমি বললাম কি উনি একজন রোমান্টিক রিভাইভাল টাইমের কবি, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের কবি হলেও প্রথম দিককার কবি। এবং ওনার জন্ম যেহেতু 1757 সালে, তারপরে একটা বিস্তার জীবন উনি কাটিয়েছেন, উনি রোমান্টিক এরার মধ্যে নয়। ঠিক আছে, ফলে কি রোমান্টিক
এরা ব্যতীতও একটা কি ধর্মীয় কানেকশন উনি যুক্ত করার চেষ্টা করতেন ওনার কবিতায়, ঠিক আছে। এখানেও উনি প্রত্যেকটা কবিতায় একটা ধর্মীয় কানেকশন বা বিবলিক্যাল রেফারেন্সেস বা বাইবেল থেকে নেওয়া কিছু তথ্য ইনপুট করার চেষ্টা করে গেছেন প্রত্যেকটাই, ঠিক আছে, প্রত্যেকটা কবিতায়, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, রোমান্টিকনেস প্লাস কি না তোমার ওই ধর্মীয় একটা রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখানেও আছে এই কবিতা, তোমাদের এই কবিতার মধ্যেও পাবে, বলে দেবো। এখানে দেখো লিখেও দিয়েছি বিবলিক্যাল ভিউস, ঠিক আছে। তাহলে কি যেটা জানতে হবে যে, যেমন প্রথম কবিতাটায় ল্যাম্প কিসের প্রতীক? দেখবি যিশু খ্রিস্টের ছবি দেখেছিস, এমনি নর্মালি এরকম ইয়ে করা ছাড়া, মানে ক্রুসিফিকেশন ছাড়া কি হয়, ভেড়ার বাচ্চা কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়, দেখেছিস? মানে ভেড়াকে ওনার খুব প্রিয় ছিল, ঠিক আছে। তাহলে কারণ কি, ওর যে টেন্ডারনেস, ওর যে মানে কি বলবো, কিছু না বোঝা, একদম মানে শিশু সুলভ আচরণ ভেড়ার মধ্যে পেতেন, তাই কি শিশুরা কি বলা হয় সব থেকে পবিত্র, তাই তো। পৃথিবীতে দুটো জিনিস সব থেকে পবিত্র হয় কি, ফুল আর শিশুর হাসি, তাই তো। শিশুদের যে পবিত্রতা, টেন্ডারনেস, সেটা কারোর মধ্যে লড়তে পারে, ভেড়ার মধ্যে লড়তে পারে সারা জীবন, ঠিক আছে। তাই যিশুখ্রিস্টের খুব ফেভারিট একটা অ্যানিমাল শিখেছিল তোমাদের ল্যাম্ব, তাই তো। তাই উনি প্রথম যে সং অফ ইনোসেন্স শুরু করেছেন কি দিয়ে, সং অফ দ্য ল্যাম্ব দিয়ে, ঠিক আছে। আর ওর ঠিক অপোজিট অবস্থান কোথায়, টাইগার, যে কোনো সময় মাংসাশী প্রাণী, যে কোনো সময় খেয়ে নিতে পারে। এখানে দ্য সিক রোজ পাচ্ছি, নামটা একটুখানি অন্যরকম। নামটা দেখো কি, নামের মধ্যে একটা জিনিস লুকানো রয়েছে, সেটা হচ্ছে দ্য সিক রোজ, অসুস্থ গোলাপ, তাই তো। সিক মানে কি, অসুস্থ। গোলাপ অসুস্থ হয় না, কি হয়েছে, পার্সনিফিকেশন হয়েছে, অর্থাৎ কি ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। এবার দেখো কিভাবে অসুস্থ হলো এবং তার অসুস্থতার কারণ কি, ঠিক আছে, অর্থাৎ তার ইলনেসের কারণ কি, সেটাই হচ্ছে কবিতার কিন্তু বিষয়বস্তু। ওকে, এবার বলি, এই যে কবিতাটা ছোট্ট কবিতা, 8 লাইনের কবিতা, তাই তো। 8 লাইনের কবিতা আমরা কি না, আমি বলেছিলাম যে এটাকে অনেক ভাবে পড়া যায়, যেটা নর্মালি আমি একটা ভাবে পড়বো একদম নর্মাল মিনিং দিয়ে, ঠিক আছে। তারপর আরো 4টে মিনিং এর কথা আমি বলছি, ঠিক আছে। একটা কি, ন্যাচারালিস্টিক ভিউ, অর্থাৎ প্রকৃতিগত দিক থেকে বিশ্লেষণ। নেক্সট কি, ফেমিনিজম ভিউ, নারীগত বা নারীবাদ দিক থেকে বিশ্লেষণ। আর কি, বিবলিক্যাল ভিউস, মানে বাইবেলের রেফারেন্স নিয়ে কিভাবে কবিতাটা তৈরি হয়েছে, তোমাদের কবিতাটা পড়ানো হবে। আর একটা সোশিও পলিটিক্যাল ভিউ, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক অবস্থানের দিক থেকে কবিতা কিভাবে পড়ানো হবে, ঠিক আছে। তাহলে এই 5টা ভাগেই আমরা পড়বো। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, তাহলে কি এটা আমরা নর্মালি এই যে ফেমিনিজম ভিউটা, এটা লাস্টেই পড়বো, বাদ বাকিগুলো আমি আগে করে দিই, ঠিক আছে। নর্মাল ভিউ, আদার্স যা কিছু রয়েছে। আর কয়েকটা জিনিস লিখে নিয়েছো নিশ্চয়, যে এটা কিরকম 2 কোয়াট্রিনস আছে, মানে 4 লাইন করে কবিতা রয়েছে তোমাদের ওটায়। তার মধ্যে ওর যে রাইম স্কিমটা সেটাও আছে, এরকম ABCD DEFE এরকম ভাবে রাইম স্কিম দেওয়া আছে, ঠিক আছে। তা যাই হোক, আর একটা জিনিস মনে রাখো, এই যে সং অফ ইনোসেন্স বা এক্সপিরিয়েন্স, যে টোটাল যে কাব্যগ্রন্থ দ্য সিক রোজের, সেটার মধ্যে কি কি দেখাচ্ছে, শোয়িং দ্য কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, অর্থাৎ কি না, দুটি বিপরীত অবস্থান, কিসের, মানবিক, অর্থাৎ মানুষের আত্মিক এবং মানসিক দিকের যে দুটি বিপরীত অবস্থান, ভালো থাকলে খারাপ হবে, তাই তো। এবং কি না, যা যা আছে তার উল্টো অবস্থানও আমাদের মধ্যে রয়েছে, তাই তো, আমাদের মনের মধ্যেই রয়েছে। সেই দুটোর যে কন্ট্রাক্টারি অবস্থান, অর্থাৎ বৈপরীত্যর অবস্থান, সেটাকে এখানে নির্ণয় করা হচ্ছে, দেখানো হচ্ছে, ঠিক আছে। দেখো, আসো কবিতায়। দেখো, দ্য সিক রোজ রিটেন বাই উইলিয়াম ব্লেক সম্বন্ধে এখানে কি বলেছে, রোমান্টিক মুভমেন্টের সময় ফেমাস ফিগার হয়েছিল, এবং ব্রেক পোয়েট্রি মার্কড বাই দ্য স্পিরিচুয়াল ভিশন। কি বললাম আমি, যেটা বললাম, ধার্মিক দিকও একটা ছিল, ঠিক আছে, স্পিরিচুয়ালিটিও কবিতার মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম সং অফ ইনোসেন্স আর সং অফ এক্সপিরিয়েন্সেস, যেগুলো এখানে দেওয়া রয়েছে। এইবার কবিতায় আসি। দেখো, খুবই ছোট্ট একটা কবিতা। দেখো, এই মনে থাকা জানো, এই যে সময় কবিতা লেখা হচ্ছে, তখন ওই ইউকে দাও বলা হতো, ঠিক আছে। তাহলে অনেকটা আগের কবিতা, রোমান্টিক এরার শুরু যখন হয়নি, ঠিক তার আগের কবিতা বলা হয়। রোমান্টিক মুভমেন্টটা উনি একটা কি করে হাওয়া দিয়েছিলেন রোমান্টিক মুভমেন্টটাকে, উইলিয়াম ব্লেক, ঠিক আছে। দেখ, ও রোজ, তাহলে কি হচ্ছে, রোজকে সম্বোধন করছে। কোনো মানে জড়বস্তুকে যদি মানুষের মানে
হিউম্যানের মতো করে সম্বোধন করা হয় তাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। প্রথমে দিয়েছি ও রোজ কথাটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ কি এটা একটা ফিগার অফ স্পিচ, অর্থাৎ আগের কবিতাগুলো তোমার পেস অফ ফিগার অফ স্পিচ, ঠিক আছে, অর্থাৎ কিভাবে কি কোন কবিতায় কি কি ইউজ করা হয় সেগুলো তোমরা আগের কবিতাগুলো পেয়েছো, ঠিক আছে। এই কবিতা প্রথমেই পাচ্ছ যেটা, সেটা হচ্ছে রোজকে সম্বোধন করছে, এই সম্বোধন করাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। ওকে, তাহলে ও রোজ দাও আর্ট শিখ, আমি বললাম যে এই যে ইউ ইউ এখন ব্যবহার করা হয়, আগে দাও ব্যবহার করা, ঠিক আছে। দাও আর্ট, আর্ট মিনস আর, ঠিক আছে। ইউ আর সিক, তুমি হও অসুস্থ। প্রথম লাইন শুরু হলো কি দিয়ে না, অসুস্থ গোলাপকে বলছে তুমি খুব অসুস্থ, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন উনি রাখলেন। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন কিভাবে গোলাপ আবার অসুস্থ হলো কি করে? তাহলে পরে দেখো পরের গুলো। দ্য ইনভিজিবল ওয়ার্ম, একটা অদৃশ্য পোকা, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা উড়ে বেড়ায় কখন না রাত্রে বেলায়, ইন দ্য হাউলিং স্টর্ম, কিসে না ঝড়ের, একটা প্রবল ঝড়ের রাত্রিতে, হাউলিং স্টর্ম, একদম কি বলবো, ক্ষুধার্ত নেকড়ের যেমন ডাক হয় তাকে বলা হয় হাউলিং, সেই রকম একটা ঝড়ের রাতে কি হলো, একটা পোকা, ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইস অ্যাট নাইট, রাত্রিবেলা ঘুরছিল এরকম ঝড়ের রাতে, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, যে খুঁজে নিয়েছে তার বিছানা, ডাই মানে তার, ইউ ইউ এখানে, ঠিক আছে, দাই বেড অফ ক্রিমসন জয়, এবং কি আনন্দ গ্রহণ করছে, রক্তাভ আনন্দ বা রক্তাক্ত আনন্দ কি করছে সে গেইন করছে, অর্থাৎ কে করছে, ইনভিজিবল ওয়ার্মটা, সেই পোকাটা, ঠিক আছে। অ্যান্ড হ্যাজ ডার্ক সিক্রেট লাভ, হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার যে গোপন প্রেম, গোপন প্রণয়, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, যেটা কি করেছে তোমার জীবনকে শেষ করে দিয়েছে। নর্মাল যদি মিনিং এ আসি, আমরা কি করি দেখবি, ফুলের পোকা বা ধানের পোকা হোক বা গমের পোকা আমরা চাষবাস করি, তাই তো, তাহলে সেগুলো কি দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। কি করি আমরা, ওষুধ ছড়িয়ে দিই, ভাই পাতায় হলুদ হয়ে গেছে, তাই তো, বা পাতাটা ফুটো ফুটো হয়ে গেছে, ওষুধ ছড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি পোকাটা কিন্তু দেখা যায় না, কিন্তু কি হয়ে যাচ্ছে, সেই গাছটা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এরকম ঠিক নর্মাল মিনিংয়ে ধরলে পরে একটা গোলাপ গাছ, লাল গোলাপই ধরে নাও, লাল গোলাপের বাগান, সেখানে কি একটা গোলাপ ফুল নষ্ট হতে বসেছে, কারণ কি একটা পোকা যেটা রাতে এসছে, হয়তো অদৃশ্য পোকা, ইনভিজিবল ওয়ার্ম বলছে, যে হচ্ছে কিনা রাতে বসত শুরু করেছে, এবং সে কি করছে, সেই গোলাপ ফুলটাকে ভিতরে প্রবেশ করেছে, ঠিক আছে, ভিতরে প্রবেশ করে কি করছে, তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এবং কি না তার একটা দেখবি পোকাদের আকর্ষণ থাকে কিসের প্রতি, ফুলের প্রতি, তাহলে তার যে ভালোবাসা, সেই যে আকর্ষণ, সেটা কি করছে, শেষ করছে কাকে, গোলাপটাকে, পোকাটাকে নাই। এটা একটা নর্মাল মিনিং, বেসিক মিনিং, ঠিক আছে। ওকে, এইবার দেখো আমি এক একটা ভিউস ধরে ধরে, অর্থাৎ এক একটা ভিউ, যে এই যে ভিউ গুলো আছে, ন্যাচারালিস্টিক ভিউ, ফেমিনিজম ভিউ, বিবলিক্যাল ভিউ, সোশিও পলিটিক্যাল ভিউস, এই প্রত্যেকটা ভিউ ধরে ধরে, অর্থাৎ প্রত্যেকটা ধারণা ধরে, অভিমত ধরে ধরে এক একটা পাঠ করে পড়াবো, ঠিক আছে। প্রথমটাই আসো, ন্যাচারালিস্টিক ভিউ। ধরে নাও এই গোলাপ ফুলটা টোটাল নেচারের প্রতীক, কিসের প্রতীক, সিম্বলাইজ করছে নেচারকে, ঠিক আছে, অর্থাৎ প্রকৃতিকে। তাহলে এখানে এখানে তাহলে ওয়ার্মটা কে হবে, ওয়ার্মটা যন্ত্র সভ্যতা হবে, তাই তো, যে কি করেছে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়েছে। রোমান্টিসিজম কাকে পুজো করে, রোমান্টিসিজম যারা কবি হয় তারা কাকে মানে ওরশিপ করে, কাকে, নেচারকে। তাদের কাছে নেচার কি খুব একটা পবিত্র জিনিস। রিটার্ন টু নেচার হচ্ছে রোমান্টিসিজমের অন্যতম বৈশিষ্ট্য। আমি যখন কি পড়িয়েছিলাম প্রথম কবিতা তোদের 11 ক্লাসে, তাই তো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তখনও বলেছিলাম যে প্রথম যে মানে ক্রাইটেরিয়া রোমান্টিসিজমের, সেটা হচ্ছে কি, রিটার্ন টু নেচার, প্রকৃতিতে ফিরে যাওয়া, প্রকৃতির মধ্যে আনন্দ খুঁজে পাওয়া, ঠিক আছে। তাহলে এখানে ধরে নাও যে ওই যে রোজ, সে হচ্ছে টোটাল প্রকৃতির প্রতীক, ঠিক আছে, সিম্বলাইজ করছে, সিম্বলিজমের মধ্যে ঘরে দেওয়াও আছে, ঠিক আছে, অনেক কিছু, যে এই যে রোজটা, এটা ধরে নিতে হবে নেচারের প্রতীক, অর্থাৎ টোটাল নেচারকেই মানে আইডেন্টিফাই করছে রোজ এর দ্বারা। তাহলে ওয়ার্মকে না, ওয়ার্ম হচ্ছে এই যে নগরায়ন,
ঠিক আছে, অর্থাৎ যা কিছু প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে আস্তে আস্তে কি করেছে মানুষ, সেখানে নগর বানাচ্ছে, শহর বানাচ্ছে, নিজেদের মতো করে প্রকৃতিকে নষ্ট করছে। ঠিক আছে, তাকে কি আমরা চোখে দেখতে পাই? নগরায়নকে চোখে দেখতে পাই না, যখন হয়ে যায় তখন দেখতে পাই। ঠিক আছে, আজকে 2-4টে গাছ কেটে দিল, মনে হলো গাছ কাটতে কি হয়েছে, অনেক গাছ আছে। ঠিক আছে, তারপরে কি হয়ে গেল, গাছগুলো কেটে পাশগুলো সব ঢালাই করে দিল, দিয়ে একটা ছোট দোকান করতে শুরু করে দিল, বাজার করতে শুরু করে দিল। আস্তে আস্তে কি হয়ে গেল, ওই চত্বরটাই গাছগুলো শূন্য হয়ে গেল। যেমন কলকাতা বা বড় বড় শহরগুলোয় গাছ শূন্য হয়ে যাচ্ছে, তাই তো। এবং সেখানে কি করছে, স্বল্প গাছের যে চাহিদা সেটা মেটানোর জন্য ছাদ বাগান করছে কেউ কেউ, তাই তো। তারপরে ঘরের ব্যালকনিতে ছোট ছোট গাছ নিয়ে বসে রাখতে, ঠিক আছে, মানে সেই দুধের স্বাদ ঘুলে মেটানোর মতো অবস্থা। ঠিক আছে, তাহলে এইরকম একটা ধারণা এবার কনসেপ্ট নিয়ে আসুন ন্যাচারালিস্টিক ভিউর মধ্যে। কি আসে, ও রোজ বলছে, ও প্রকৃতি, দাও আর্ট সিক বলছে তুমি কি হচ্ছ, অসুস্থ হয়ে পড়ছো। দ্য ইনভিজিবল ওয়ান এখানে কি না, নগরায়ন বা মানুষের কি না, মানুষের চাহিদা। কিসের চাহিদা? অত্যাধিক চাহিদা, নেচারের থেকে অত্যাধিক চাহিদা। ঠিক আছে, দা ওয়ার্ড ফ্লাইস অ্যাট নাইট। ঠিক আছে, যে যত খারাপ কাজ কখন কখন হয়, রাত্রে বেলায় হয়। ঠিক আছে, একদম মানে কি বলবো, গাছ কাটা থেকে শুরু করে চুরি করে গাছ কাটবো আমি, কখন যাবো, দিনের বেলা যাবো গাছ কাটতে? যাবো না নিশ্চয়। ঠিক আছে, তাহলে যা কিছু প্রাকৃতিক ধ্বংস, কতদিন আগে কি হয়েছিল, আমাজন ফরেস্টে অনেকটা অংশ পুড়ে গেছিল, বহুদিন ধরে আগুন জ্বলেছিল, মনে হয় ছবিতেও দেখেছিল অনেকে, ফেসবুকে, তারপরে তোর মিডিয়াতেও দেখাচ্ছিল। পরে জানা গেল যে ওই অঞ্চলে কি কোনো এক বিজনেসম্যান কোনো বিজনেস করে বলে ওই অংশটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। ঠিক আছে, তাহলে সেরকম ভাবে কি হয়েছিল না, এখানেও কি হচ্ছে, প্রকৃতির কোনো একটা ইনভিজিবল ওয়াম প্রকৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে, অর্থাৎ মানুষের অদম্য ইচ্ছা ও যেটা কি করছে, প্রকৃতিকে ধ্বংস করার ইচ্ছা চাহিদা করছে। দ্যাট হাউলিং ইন দ্য হাউলিং স্ট্রম, কেমন ভাবে হাউলিং স্ট্রম, যেখানে একটা গর্জন, এমনকি হাউলিং শিয়ালের ডাক, ডেকরেট ডাক যেমন গর্জন হয়, সেরকম অর্থাৎ একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ঠিক আছে, ভয়ঙ্কর চাহিদা, ভয়ঙ্কর অ্যাট্রাকশন হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, যে খুঁজে নিয়েছে বিছানা, যাকে তুমি আশ্রয় দিয়েছো। কাকে আশ্রয় দিয়েছে? মানুষকে আশ্রয় দিয়েছে। মানুষ এবার কাকে ধ্বংস করছে? প্রকৃতিকে ধ্বংস করছে। কিসের জন্য? নিজের চাহিদা মেটানোর জন্য, তাই তো। ক্রিমসন জয় এবং আনন্দ পাচ্ছে সে খুঁজে, তাই তো। এই ধ্বংসের মধ্যে সে আনন্দ পাচ্ছে, তাই তো। ডার্ক সিক্রেট লাভ, এই ভালোবাসা কিসের প্রতীক? গোপন ভালোবাসার প্রতীক, গোপন প্রণয়ের প্রতীক, ডার্ক অন্ধকার প্রণয়ের প্রতীক, যেখানে কি ভালোবাসাটাকে ভালোবাসার হিসেবে নয়, তার একজনের ব্যক্তিগত চাহিদাকে কি ভাইটালিটি বেশি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো, যার মানুষের চাহিদা ভাইটালিটি বেশি পেলো মানুষ। ঠিক আছে, ম্যান কি করে, মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য প্রকৃতিকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, দাস দাই লাইফ ডিস্ট্রয়, এইভাবেই তোমার জীবন ধ্বংস হচ্ছে। কার জীবন ধ্বংস? প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্রকৃতি ধ্বংস হওয়ার পিছনে কারণ কি না, না এই নগরায়ন বা মানুষের অদম্য ইচ্ছা। এটা গেল একটা কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট কনসেপ্টে আসবো। এই কনসেপ্টটা তোমরা মোটামুটি জানো, বিবলিক্যাল ভিউজ। ঠিক আছে, বাইবেলিক্যাল ভিউজ আসার আগে একটা গল্প মোটামুটি সকলের শোনা। সে গল্পটা কি না, অ্যাডাম অ্যান্ড ইভের গল্প। সেটা একটু জেনে রাখা ভালো। দেখো, অ্যাডাম এবং ইভ বলা হয়, যেমন ধর্মেও রয়েছে আদাম এবং হাওয়া বলা হয়। ঠিক আছে, তা কি না, অ্যাডাম এবং ইভ সেটা ছিল প্রথম মানব এবং মানবী। ধরা হয় অ্যাকর্ডিং টু বাইবেল, প্রথম মানব এবং প্রথম মানুষ এবং মানে মানব এবং মানবী কাকে ধরা হয় না, আদম এবং হাওয়াকে। ঠিক আছে, দেখো, আর অ্যাডাম এবং ইভকে। ঠিক আছে, অ্যাডাম প্রথম মানব, তিনি ঈশ্বর তাকে বানালো, মানে পৃথিবী ক্রিয়েট করার পর কি করলো, অ্যাডামকে পাঠানো হলো। এবার অ্যাডাম একা, কার প্রতিরূপ হিসাবে? ঈশ্বরের প্রতিরূপ হিসাবে। ঠিক আছে, ঈশ্বরের প্রতিরূপ হিসাবে অ্যাডাম আসলো পৃথিবীতে। এবার অ্যাডাম কি একাই ঘুরছিল। এবার অ্যাডামের যে পারিপার্শ্বিক অঞ্চলে যে বিভিন্ন প্রাণীগুলো ছিল, তারা সবাই জোড়ায় জোড়ায় ছিল। তা অ্যাডামেরও ইচ্ছে হলো জোড়ায় জোড়ায় থাকবে। অ্যাডামের থাইয়ের যে মাংস, সেটা থেকে ইভকে নির্মাণ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো, ছোট একদম পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই কিন্তু পুরুষদের থেকে দান নিয়ে নিয়ে নারীরা বড় হচ্ছে। ঠিক আছে, বলে মানে দান ছাড়া চলবেই না ওদের দিয়ে। ঠিক আছে, তাহলে শুরু হলো। এবং কি আরেকটা ব্যাপার রয়েছে, এই যে শুরু হলো, প্রথম কে এসেছিল? তাহলে মানব এসেছিল, তাই তো। মানবের মাথায় ভূত চেপেছিল,
তোদেরও ভূত চাপে, ঠিক আছে, বিয়ে করার ভূত, ঠিক আছে, ভূত চেপেছিল কি করার না, একটা সঙ্গিনী খোঁজা, শুরু হলো জীবন। তা ঈশ্বর ওদেরকে সব কিছু প্রোভাইড করতো, সবকিছু, এভরিথিং প্রোভাইড করা হতো, সব প্রত্যেকটা জিনিস, খাওয়ার চাইলে খাওয়ার, যা তখন যা লাগতো সেগুলো প্রোভাইড করা হতো। শুধু একটা জিনিসে মানা করা ছিল, সেটা কিসে মানা করা ছিল? সেটা মানা করা ছিল হচ্ছে ওই যে বাগান, পৃথিবীকে একটা বাগান বলা হতো, উদ্যান বলা হতো, সেই উদ্যানের কি মাঝামাঝি বরাবর, মাঝ বরাবর একটা ফ্রুট অফ নলেজ বা জ্ঞান বৃক্ষ ছিল, ওই বৃক্ষের ফল খেতে বারণ করা ছিল, ঠিক আছে। মানে ওই বৃক্ষের ফল খেলে তুমি কি হবে না, তুমি হচ্ছে কিনা ঈশ্বরের ক্রোধের মুখে পড়তে পারো, ঠিক আছে। সো কি হলো, আদম সে ফল কোনোদিন খায়নি। এবার ওই দেখো, ঐশ্বরিক শক্তি ছিল মানে কি, তার একটা বিপরীত শক্তি অবশ্যই থাকবে, তাকে বলা যায় কি স্যাটার্ন, তাই তো। ওখানে কল্পনা করা হচ্ছে, দেখবি বাইবেলে যদি আদম এবং ইভের পিকচার খুঁজিস, তাহলে স্যাটার্ন অ্যাজ অ্যান স্নেক, তাই তো, সাপের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তা ইভ দেখলো আদমকে দিয়ে শুরু করলে হবে না, মেয়েদের বুদ্ধি হাঁটুই থাকে, শুরু করলো কাকে দিয়ে, ইভকে দিয়ে, ঠিক আছে। ইভকে কি বললো না, জানো এই শয়তান বলছে, অর্থাৎ ইভকে শয়তান বলছে, কি বলছে যে তুমি কি জানো ঈশ্বর কেন এই ফল তোমাদের খেতে বারণ করেছে? তুমি যদি এই ফল তোমরা যদি খেয়ে নাও, তাহলে তোমরা কার মতো পাওয়ারফুল হয়ে যাবে? ঈশ্বরের মতো পাওয়ারফুল হয়ে যাবে, ঠিক আছে। তো মেয়ের ভাবলো তাই তো, তার জন্য মনে হয় আমাদের খেতে বারণ করেছে, তাহলে আমরাও, আমাদের কি ও কি খাবার দেবে? আমি খাবার দেবো লোককে, ঠিক আছে, আমি আমার চাহিদা মেটাতে একাই মেটাতে পারবো, ঈশ্বরের প্রয়োজন পড়বে না, ঠিক আছে, সবসময় ডাকতে হবে না। তার কি করলো, এবার ইভ দেখলো যদি মেয়েদের ভয়ও থাকে কিন্তু, ঠিক আছে, যতই হোক নিজে ফল খাবে না, ঠিক আছে, তাহলে কাকে বোকা বানাতে হবে? তো তোদের যখন ম্যাকবেথ পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, লেডি ম্যাকবেথ কিন্তু নিজে বারবার বলছে তুমি কাপুরুষ, তুমি হচ্ছে কিনা ডানগামকে মারছো না, কিন্তু নিজে মারতে যাচ্ছে না, নিজেকে মারতে বলছে আমার বাবার মতো লাগছে, ঠিক আছে। তাহলে এই নিজে করবে না দোষ, ঠিক আছে, অপরকে দিয়ে করানোর একটা প্রবণতার এর মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর পুরুষ হয় গাধা, সে কি করবে, সেই শুনে শুনে একদম গিয়ে কাজ শুরু করে দেবে, ঠিক আছে। তো এখানেও ঠিক সেম টু সেম কাজ হচ্ছে, কি হচ্ছে, ইভ কি কাকে বললো, আদমকে বললো। তা বারবার ফোর্স করার ফলে অ্যাডাম যে ফুট অফ নলেজে যে আপেল ফ্রুট বলা হয়, সেটা কি করলো, খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর কি হলো, পৃথিবীর সঙ্গে সঙ্গে কি হলো, পৃথিবীতে ওদের দুঃখের দিন, দুজনে মিলে খাওয়া শুরু করেছে, দুঃখের দিন শুরু হলো। দুঃখের দিন শুরু, আদম কি করেছিল, গলার পর্যন্ত কি করেনি, গিলে নেয়নি, ঠিক আছে, এখানে আটকে গেল। একে বলা হয়, এই যে উঁচু অংশটাকে বলা হয় অ্যাডাম আপেল, দেখবি বলা হয় ইংলিশের নাম দেখবি অ্যাডাম আপেল, অ্যাডামস আপেল, তাই তো। এই যা যে বলা হয় যে এটা যার যা বেশি, যত বেশি উঁচু সে তত বেশি পাবি, বেশি আপেল খাই ফেলেছে, ঠিক আছে। তাহলে যাই হোক, এই ফুট অফ নলেজ, তাহলে এই যে ঘটনাটা, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি না, শয়তান কি করছে, ওদের মানে যে সেই অবস্থা থেকে চেঞ্জ হয়ে গেল পৃথিবী। এবার কি বললো, ঈশ্বর বললো তোমাকে পৃথিবীতে কি করতে হবে, দুঃখ করে কষ্টগুলো ফিল করতে হবে, এবং কি করতে হবে, নিজে পরিশ্রম করে নিজের সমস্ত চাহিদাকে পূর্ণ করার চেষ্টা করতে হবে, এরপর তোমার সারা জীবন দুঃখ পালন করে, দুজনেই করবে, ঠিক আছে। এই যে অভিশাপ প্রাপ্ত হলো, অর্থাৎ কি হলো, ধ্বংস হয়ে গেল তাদের সুখের জীবন, ঠিক আছে। এটাকে আইডেন্টিফাই করা হচ্ছে কোন এটার মাধ্যমে, ঠিক আছে। আরো দেখো, যে কোনো ধর্মীয় যে জিনিস, সেগুলোর মধ্যে আরো অনেক কিছু জিনিস থাকে যেগুলো হাইড করে লেখার চেষ্টা করা হয় গল্পের আড়ালে, ঠিক আছে। আমি বারবার বলেছি যে বড় বড় যে আমাদের মহাভারত হোক, কোরআন হোক, পুরাণ হোক, বা বাইবেল হোক, প্রত্যেকটার আর একটা ইনার মিনিং থাকে, ঠিক আছে। সেটাও করাবো যখন ফেমিনিজম ভিউ দেখাবো, সেটা বলে দিচ্ছি। দেখো, যাই হোক, লিসেন টু মি, তাহলে কি হলো, তাহলে এটা ধরে রাখো, তাহলে কি না, ওই যে ইভ এবং আদমের সুখের জীবন, সেটা কে ধ্বংস করলো, ইনভিজিবল ওয়াম, কে, শয়তান। এখানে অ্যাজ অ্যান ওয়াম, একজন কীট, একদম কীটের মতো কাজ করছে, তাই তো। কীট কি করে, একদম মাটিরও সবথেকে খারাপতম জিনিস, খারাপতম কি বলবো, একদমই খারাপতম ক্রিয়েচার বলা হয়, তাই তো, ঈশ্বরের সৃষ্টি কীট। আমরা কাউকে গাল দিলেও কি বলি,
কীট বলি না, একদম নরকের পোকা, তুই নরকের কীট বলি না, বলা হয় দেখবি, মানে একদম খারাপতম, নগণ্যতম, জঘন্যতম জিনিস, যে কি করে দিল, ধ্বংস করে দিল। এখানে আবার আসি, দেখো ও রোজ দা ওয়ার্ড শিখ, এখানে কাদের মন, এখানে বলা হচ্ছে যা হিউম্যান মাইন্ড, মাইন্ড অফ আদাম আর নিভ, যে অবস্থানটা তাদের ছিল, রোজের সাথে কল্পনা করো। অ্যান্ড দা ওয়ার্ড শিখ ইনভিজিবল ওয়ান, তাহলে কি এখানে ইনভিজিবল ওয়ান সাটার্ন, ঠিক আছে, যে কি করছে, দ্যাট ফ্লাইজ অ্যাট নাইট, যে বারবার কি করছে, রাত্রি তমস, অন্ধকারযুক্ত সময়কে বেছে নিয়েছে, এবং কি মনটাকে তার অন্ধকার বা অন্ধকার করে তুলছে কাদের, ওই আদম এবং ইভের। এবং দ্যাট হাউলিং স্টর্ম, এবং সেই প্রবল ঝড়ের মতো, ঝড়ের রাত্রিতে হ্যাজ ফাউন্ড দাই বেড, এবং মনে বাসা বাঁধতে সক্ষম হয়েছে, কাদের মনে, ইভের মনে, আদমের মনে, যে এই অর্থাৎ কি, যতক্ষণ পর্যন্ত তুমি খারাপ না ভাবছো ততক্ষণ তোমার দ্বারা খারাপ কার্য হবে না, ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে, ভুল করে হয়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতক্ষণ পর্যন্ত খারাপ আগে ভেবে নিতে হয়, তারপরে কি খারাপ কার্য হয়ে যাবে, ঠিক আছে। দাই বেড, তাহলে এখানে কি তাদের মনে আশ্রয় নিয়েছে, ক্রিমসন জয়, এবং আনন্দ অনুভব করছে, দেখবি যারা ক্ষতি করে তারা লোকের ক্ষতি করে আনন্দ পায়, ঠিক আছে, এখানে ক্রিমসন জয় এইরকম আনন্দের কথাই বলা হচ্ছে। ডার্ক সিক্রেট অফ লাভ, এবং কি না তারা একটা কি গোপন ভালোবাসা বা গোপন আতাত, একটা গোপন মানে অন্ধকার ভালোবাসা দেখানোর চেষ্টা করা হচ্ছে কাদের মধ্যে, যে আমি তোমাদের ভালো চাই, দেখো আদম এবং ইভ, তোমরা এই কাজ করলে তোমরা ঈশ্বরের মতো পাওয়ারফুল হয়ে যাবে, ঠিক আছে। ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, এইভাবে তোমাদের জীবনটা শেষ হয়ে গেল, তাদের জীবন শেষ হয়ে গেল, আদম এবং ইভের জীবন শেষ হয়ে গেল, ঠিক আছে। এইবার আসি নেক্সট সোশিও পলিটিক্যাল ভিউ, এটা একদম শর্টে বলে দিচ্ছি। দেখো রোজকে একটা সময় সিম্বল হিসাবে ইংল্যান্ডকেও বলা হতো, ঠিক আছে, মানে রোজ ইংল্যান্ডেরও সিম্বল, মানে ইংল্যান্ডের প্রতীক, প্রতীক কে ছিল, রোজ ছিল, ঠিক আছে। আর এই মানে ওয়াম এখানে তাহলে কি হয়, যদি ইংল্যান্ড হয়, একটা দেশ হয় রোজ, তাহলে এই দেশকে ধ্বংস করে কারা, একটা দেশের ক্ষতি করে কারা করে, করাপশন, অর্থাৎ কোন রাজনৈতিক করাপশন হোক বা অর্থনৈতিক করাপশন হোক, করাপশন মানে হচ্ছে কি বল, দুর্নীতি, ঠিক আছে, অর্থাৎ খারাপ নীতি যখন হয়ে যাবে তখন দেশ কি হবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। দেখো এখানে আমি বলেছি ওয়ামের প্রতীক হিসাবে করাপশনকেও রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে কি বলবো, করাপশন হোক তোর বা আদার্স, রাজনৈতিক করাপশন, সোশ্যাল করাপশন, অর্থনৈতিক করাপশন, যাবতীয় যে দুর্নীতি, সেগুলো ধ্বংস করছে কাকে, ইংল্যান্ডকে। মনে রাখো ইংল্যান্ড অ্যাজ অ্যান রোজ, যার মধ্যে কি হয়েছে, লুকিয়ে প্রবেশ করেছে কে, করাপশন। আমাদের দেশেও আছে করাপশন, তাই তো, টেবিলের তলা দিয়ে কি করে না দিলে, টাকা না দিলে কোনো কিছুই হয় না, ঠিক আছে, আমরাও মানুষ সয়ে নিয়েছে, ঠিক আছে, সয়ে নিয়েছে মানে কি, আরে বাবা ও ক্ষমতায় আছে মানে ও চুরি করবে, এইটা আমরা মেনে নিই, ঠিক আছে, আমরা ধরে নিই। আমরা দেখ ভোট দেওয়ার সময় মনে করবো, কদিন পরে তোরা ভোট দিবি, তাই তো, ভোট দেওয়ার সময় মনে রাখবি যে আমি যাকে ভোট দিচ্ছি সে ভোটে জেতার পর কি হবে, সে লক্ষ লক্ষ টাকা হবে, তার জন্য কি করল, কি ভোট দেওয়ার সময় কি চেয়ে নিই আগে, দাদা এক বোতল মদ দিয়েন তো, তাই তো, তাহলে ভোটটা দেবো, বা দাদা 500 টাকা দিয়েন, ভোটটা দেবো, ঠিক আছে। কেউ 1000 টাকা কেউ ডিমান্ড করে, কেউ 2000 টাকা ডিমান্ড করে, তাহলে কি সে জানে যাকে আমি বসাচ্ছি সে করাপ্টেড, অর্থাৎ সে চোর, তাকেই আমি বসাচ্ছি সিংহাসনে, আমরা জেনে শুনে বসাচ্ছি, যে জেনে শুনে বসাচ্ছি, এবং কি আমার সয়ে গেছে যে চুরি করবেই সে, যে টাকাটা আজকে তুমি নিলে তার 2 গুণ 3 গুণ 4 গুণ টাকা তোমাকে আবার কি করতে হবে, তাকে প্রোভাইড করে তোমার কাজ হাসিল করতে হবে। ওরাও কিন্তু বুঝে গেছে যে মানুষ কি সাময়িকভাবে টাকা নিয়ে ভোট দিলেও আমাদেরকে জয়লাভ করছে, জয়লাভ করাচ্ছে বারবার, ফলে কি হচ্ছে, আমরা জিতে যাচ্ছি। তারপরে কি আজকে নাই আমি 20 টাকা 10% খরচ করলাম, কালকে 100% আমার লাভ। এখন কি পলিটিক্স মানে বিজনেস, পৃথিবীর সেরা, ভারতবর্ষের সেরা বিজনেস হচ্ছে পলিটিক্স। কেউ যদি মনে করে বিজনেস করবো, কোনো অন্য জায়গায় ইনভেস্ট না করে পলিটিক্সে ইনভেস্ট করো, প্রচুর টাকা কামাতে পারবা, ঠিক আছে। লিসেন টু মি, তাহলে কি না, এবার দেখো তাহলে ইংল্যান্ড একটা রোজের সাথে তুলনা করছে, বলতে তুমি অসুস্থ হয়ে গেছে ইংল্যান্ড, কেন না তোমার ইনভিজিবল ওয়ান করাপশন তোমার মধ্যে প্রবেশ করেছে, কি কখনো গোপন ভাবে ঢুকে গেছে, এবং সে তোমার মধ্যে জায়গা কি করেছে, বেছে নিয়েছে, এবং কি করেছে, ফাইন্ড আউট দ্য বেড, এবং বিছানা পেতে নিয়েছে তোমার ঘরের মধ্যে, তাস্তানা গেড়ে নিয়েছে তোমার মধ্যে, এবং কি হয়েছে না, এবং কি হলো না, সে আনন্দ উপভোগ করছে তোমার এই
তোমাকে শেষ করে দিয়ে, তোমাকে নষ্ট করে দিয়ে একটা আনন্দ তাকে কিমসন জয়ের তুলনা করা হচ্ছে, রক্তাক্ত আনন্দ উপভোগ করছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট অফ লাভ, এবং তার কি এই যে গোপন ভালোবাসা, গোপন প্রণয়, অন্ধকার আচ্ছন্ন প্রণয় তোমাকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ কাকে শেষ করে দিচ্ছে? ইংল্যান্ডকে শেষ করে দিচ্ছে। এবার যে জন্য এই কবিতাটা সবার শেষে পড়ানোর চেষ্টা করা হয় সেটা হচ্ছে দ্য ফেমিনিজম ভিউ। ঠিক আছে, ওকে। এই ফেমিনিজম ভিউটাই হচ্ছে কিনা মানুষ মানে কি বলবো, এই কবিতার মানে যদি নর্মালি ধরা যায় এই কবিতার মূল ইয়ে আসছে ফেমিনিজম ভিউতে। ন্যাচারালিস্টিক ভিউটাও চলে আর বাইবেলিক্যাল ভিউটাও চলে, যদিও এটাই বেশি মানে কি বলবো তোমার গ্রহণযোগ্য বলেই চলা। দেখো, এবার মনে করো রোজটা একটা মেয়ে, ঠিক আছে, একটা মেয়ে, আর এখানে ওয়াম একটা ছেলে। আর নাও ওই ছেলেটা এমন যে হচ্ছে কিনা নিজের চাহিদা মেটানো ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে, অর্থাৎ এমন একটা মানে কি এখানে এমন ভাবে ছেলেদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে ছেলেরা সেক্সুয়ালিটি ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে, এবং একটা মেয়েকে সেক্সুয়ালিটির মাধ্যমে তার যে ভার্জিনিটি সেটা লস করিয়ে কি করে চরম আনন্দ লাভ পায়, এবং সে কি করে সেটা থেকে আনন্দ উপভোগ করে এবং কি করে জীবনটা নষ্ট করে দেয় মেয়েটা। অ্যাকচুয়ালি এরাই কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু রোমান্টিকেরা প্রবেশ করেনি। সেই সময় মেয়েদের ভার্জিনিটি লস্ট মানে বিয়ের পূর্বে, মানে বিয়ের আগে, সেটা একটা ক্রাইম ধরা হতো ইংল্যান্ডে। ঠিক আছে, মানে একটা খুব খারাপ কাজ হয়ে গেছে এরকম একটা। বর্তমানে নয়, এখন তো বর্তমানে ভারতেও কত কি হয়ে যায় তা ঠিক নেই, কিন্তু আগেকার দিনে এরকম ধরে নেওয়া হতো। ফলে এখানেও ঠিক সেই রকম কনসেপ্টে, অর্থাৎ ফেমিনিজম দৃষ্টি থেকে, একটা নারীবাদী দৃষ্টি থেকে পুরুষদেরকে এমন ভাবে ওয়ামের সাথে তুলনা করা হচ্ছে, কিকের সাথে তুলনা করা হচ্ছে, যারা নষ্ট করে দিচ্ছে কাকে না, একটা মেয়েকে নষ্ট করে দিচ্ছে। কিভাবে নষ্ট করছে না, ধ্বংস করতে, মেরে ফেলছে না, তার ভার্জিনিটি সেটাকে কি করছে, শেষ করে দিচ্ছে। ওকে, আমি দেখো কবিতায় আসো এইবার, এখানটায় তার জন্য কি হচ্ছে, এমন এমন কথা ইউজ করা হচ্ছে যেগুলো সবই মেটাফোর, অর্থাৎ রূপকের আড়ালে লেখা। ঠিক আছে, হাউলিং স্টর্ম, ইনভিজিবল ওয়ার্ম, বেড, সিম্বলিজম এখানে রক্ত পাওয়া যাচ্ছে, আর কি সিনথেসিসও আছে কিমসন জয়ের মধ্যে। কিমসন জয় এই মেটাফোরের মধ্যেও আসে, সিম্বলিজমের মধ্যেও আসে। ঠিক আছে, দেখো তাহলে কবিতায় আসি। এবার মনে করো তাহলে কি বললাম, রোজটা হচ্ছে একটা গার্ল। রোজটা যদি গার্ল হয়, সাথে সাথে রোজটা আর কিসের প্রতীক হতে পারে? ফ্লাওয়ারের প্রতীক, লাভ ভালোবাসার প্রতীক, আর ইংল্যান্ড ভার্জিনিটি, ইয়ং ওম্যান, ইনোসেন্স, রোমান্টিক, চেস্টিটি। ঠিক আছে, কথাগুলো সবই ইংলিশ, আমি বলেছিলাম যে বাংলায় তোমরা দেখে নেবে। মানে তেমনি ওয়ামটা কিসের প্রতীক হচ্ছে? লাস্ট, সিন, এক্সপিরিয়েন্সেস, ডিস্ট্রাকশন, ডেথ, করাপশন, ফলিক ইমেজ অ্যান্ড সেক্সুয়ালিটিস। ঠিক আছে, তাহলে এর প্রতীক হচ্ছে এর প্রতীক হচ্ছে ওই। এবার ভালো করে দেখো, একটা মেয়ে এখানে দেখা হচ্ছে যেহেতু ফেমিনিজম, অর্থাৎ নারীবাদী দৃষ্টিভঙ্গি দেখা হচ্ছে, পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে নয়, নারীর দৃষ্টিভঙ্গি থেকে। সেখানে কি হচ্ছে না, ও মেয়েটা যে ভালোবাসাটা একটা পুরুষ ছেলেকে ভাসছে, সে কিসের জন্য ভাসছে না, ভালোবাসার জন্য ভাসছে ধরা হচ্ছে। ঠিক আছে, ওদের লাভ, আর ছেলেটার লাভ কি না, লাভ নয়, লাস্ট। ঠিক আছে, না লাস্ট মিনস হচ্ছে একটা কি বলবো, প্রবল ইচ্ছা। ঠিক আছে, প্রবল সেক্সুয়ালিটি ইচ্ছা বলা হয় লাস্ট। ঠিক আছে, আসুন। ও রোজ দাও আর্ট শিখ, বলছে ও রোজ, ও গোলাপ, ও মেয়েটি কি তুমি অসুস্থ? অসুস্থ এখানে অসুস্থ ঠিক নয়, তুমি শেষ হয়ে গেছো, তোমার যে পবিত্রতা, চেষ্টিটি সেটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ যে অবস্থায় তুমি ছিলে, যে সুস্থ অবস্থায় তুমি ছিলে, তার কি হয়েছে, অবস্থার পরিবর্তন ঘটেছে। অর্থাৎ তোমার যে শারীরিক অবস্থা তার পরিবর্তন ঘটেছে, তার মানে তুমি অসুস্থ। ঠিক আছে, দাও আর সিক, দ্য ইনভিজিবল ওয়ার্ম, একটা অদৃশ্য পোকা, দ্যাট ফ্লাইস অ্যাট নাইট, কি করেছে, রাত্রেবেলায় করেছে। আমি তো বললাম যত তখনকার দিনে তো যত কাজ হতো সবই রাত্রিবেলা, খারাপ কাজ সবই রাত্রিবেলায় হয়। দ্যাট ফ্লাইস অ্যাট নাইট ইন আ হাউলিং স্টর্ম, কেমন রাত্রির কথা বলা হচ্ছে, একটা ঝড়ের রাত্রি, প্রবল ঝড়, কেমন ঝড়, শেয়ালের ডাক, মানে এমন একটা গর্জনশীল ডাকের ঝড়ের রাত্রির কথা বলা হচ্ছে। ঠিক আছে, সেই রকম একটা রাত্রে তোমার ঘরে ইনভিজিবল ওয়ার্ম ঢুকেছে। ঠিক আছে, এবং কি করেছে, হি হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সে তার বিছানা খুঁজে নিয়েছে। ঠিক আছে,
তাহলে আমি বললাম ইনভিজিবল ওয়ার্ম অ্যাজ এ বয়, একটা ছেলে হিসাবে দেখো, একটা ম্যান হিসাবে দেখো, এবং একটা কি করেছে, একটা ইয়ং ওম্যান এর ঘরে প্রবেশ করেছে যে তাকে ভালোবাসে, ইয়ং ওম্যানটা ভালোবাসে। কিন্তু এই ওয়ার্মটা, সরি, ইয়ং ওম্যানটা ভালোবাসে তো রোজটা ভালোবাসে, আর ওয়ার্মের ভালোবাসাটা কেমন, লাভ নয় লাস্ট, তার যে যৌন চাহিদা সেটা পূর্ণ করার জন্য সে প্রবেশ করেছে কোথায়, না তোমার এর বিছানায়। এবার কি হলো না, তাদের যে সেক্সুয়ালিটিস সেটা অর্থাৎ তাদের যে চাহিদা, ওয়ামের যে চাহিদা সে চাহিদা পূর্ণ করলো। মেয়েরা ভালো বুঝবে, ক্রিমসন জয় মিন্স হচ্ছে এমন একটা আনন্দ, রক্তাক্ত আনন্দ। আমাদের যে কি ভার্জিনিটি লস হলে প্রথমে অ্যাকর্ডিং টু সায়েন্স কি হয়, ব্লিডিং হয়, ঠিক আছে। তাহলে সেই যে ব্লিডিং, তার যে আনন্দ, সেই আনন্দটা উপভোগ করছে কে, পোকাটা অর্থাৎ ছেলেটা। তার মধ্যে কি, তার পৌরস্য খুঁজে পাচ্ছে যে আমি কি করেছি, আমার আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই আধিপত্য প্রতিষ্ঠা করার যে আনন্দ, সাথে সাথে ওই যে এমন একজনের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছি যে এর আগে কি না কার মানে এমন একটা আনন্দ যেটা কি, যে এর আগে কখনো এরকম কেউ করেনি, আমি প্রথম করলাম, এরকম একটা আনন্দ কিসের মাধ্যমে পাচ্ছেন না, ভার্জিনিটি লসের মাধ্যমে। ফলে কি হচ্ছে, তার ব্লিডিং হচ্ছে, সেই রক্তাক্ত আনন্দকে ক্রিমসন জয় বলা হচ্ছে। ওকে, অ্যাজ এ ডার্ক সিক্রেট অফ লাভ, এবং তার সেই অন্ধকার ভালোবাসা, তার সেই অন্ধকার চাহিদা, অন্ধকার আবেগ, অন্ধকার আচ্ছন্ন একটা জিনিস, অর্থাৎ কি ভালোবাসা এমনি কি হয়, অন্ধ হয়, তাই তো। মেয়েরাও কি হয়, দেখতে পায় না ছেলেরা কেমন, মা কেমন, কি জন্য তাই করছে, ছেলেরাও সেরকম, ঠিক আছে, সমস্ত গাথার মতো কথা শুনে চলে, ঠিক আছে। তাহলে এইরকম একটা ব্যাপার হয়ে ওঠে। এই অন্ধকার আচ্ছন্ন ভালোবাসা কি করেছে, শেষ করেছে দাস দাই লাইফ ডিস্ট্রয়, তোমার জীবন শেষ করেছে, মেয়েটার জীবন শেষ করেছে। জীবন শেষ করা এখানে ঠিক নয়, অ্যাকচুয়ালি কি হয়েছে, তোমার ভার্জিনিটিটাকে, চেস্টিটাকে কি করেছে, শেষ করে দিয়েছে। সেই সময়কে ভার্জিনিটি লস মানে কি ধরা হতো, মেয়ে আমার খারাপ হয়েছে, মেয়ে খারাপ হয়ে গেল। এই খারাপ মিন্স সিকনেস হিসাবে সাথে তুলনা করা হচ্ছে। এ হচ্ছে রিয়াল মানে ফেমিনিস্ট দিক থেকে, অর্থাৎ ফেমিনিজমের দিক থেকে দেখতে গেলে এই হচ্ছে তোমার মিনিং। ঠিক আছে, এখানে আরো কিছু কিছু জিনিস পেয়ে যাবে। আমি বললাম যে কালারের সাথে কোনো কিছু তুলনা, সেন্সারি অর্গানের তুলনা করলে তাকে বলা হয় সেন্সের তুলনা করলে, কালারের সাথে যদি সেন্সের তুলনা করা হয় তাকে বলা হয় সিনথেসিয়া, যেটাকে বলা হয় ক্রিমসন জয় বলা হচ্ছে। ঠিক আছে, সিম্বলিজম তো আমি বলেই দিলাম, আরো অনেক সিম্বলিজমের মধ্যে আছে। যখন আমি বড় কোশ্চেন লেখাবো সিম্বল সম্বন্ধে, এই কবিতার সিম্বল সম্বন্ধে, তখন অনেকগুলো লিখে দেবো। আরো কি অ্যাপোস্ট্রফি পাচ্ছ। আর এর যে মানে রাইম স্কিম সেটা আমি বলেই দিলাম। দেখো ভালো করে খেয়াল করে, চারটে লাইন করে কি হবে না, তোর ভাগ হবে, ঠিক আছে। এবং চারটে লাইন করে যখন ভাগ হচ্ছে তখন, সরি এখানটাই হচ্ছে বি, ঠিক আছে। তা যাই হোক, এ বি সি বি, ঠিক আছে, এ বি সি বি, দেখো সি ওয়ামের সাথে কার মিল হচ্ছে, স্ট্রম, তাই তো। তাহলে এই বি হচ্ছে সেকেন্ড লাইনে, আবার বি হচ্ছে ফোর্থ লাইনে, এটা একটা পার্ট। আর ডি ই এফ ই, ই হচ্ছে ওই দেখো জয় সাথে মিল হচ্ছে কোথায়, ডিস্ট্রয়, ঠিক আছে। আর এটা একটা কি না, ডায়ামিটারে লেখা, এবং টু কোয়ার্টিন, দুটো 4 লাইন করে ভাগ করা হচ্ছে। 8টা লাইন, মাত্র 24 থেকে 26টা ওয়ার্ড আছে, কিন্তু হিউজ একটা মিনিং রয়েছে। আরো অনেক কিছু রয়েছে যেগুলো জানা, একটুখানি হালকা করে বলে দিই। দেখো, আমি যে বাইবেলের গল্পগুলো বললাম, আমি বললাম যে বাইবেল মানেও হচ্ছে কিনা এমন একটা জিনিস যেখানে হচ্ছে কিনা, বা ধর্মগ্রন্থ, আমাদের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে তার সেখানে কি মানুষের নেচার হোক, মানুষ কিভাবে ভালো থাকবে, ভালো থাকার এই জিনিসগুলো সবই কি করা হয়, লিখে রাখা হয়, কিন্তু একটা রূপকের মোড়কে বা সিম্বলের মোড়কে। ঠিক আছে, এবার ভালো করে কল্পনা করে দেখো, আমরা কোন অবস্থায় সব থেকে বেশি খুশি থাকি, আমাদের কোনো মানে টেনশন বলতে কিছু নেই কোন অবস্থায়, যখন আমরা শিশু থাকি, তাই তো, প্রথম 12টা বছর, যেখানে আমার যাই চাহিদা হোক ঠ্যাং ছড়িয়ে খেতে দিলে পরেই বাবা ঠিক দিয়ে দেবে, তাই তো। আমার একটা কি, আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, প্যাঁ করে কাটলাম, নিয়ে দিল বাবা, ঠিক আছে। লজেন্স খেতে ইচ্ছা করছে, ভুলাবে তোমাকে, এইভাবে কি করবে, যা কিছু তোমাদের যা চাহিদা হোক না কেন, সেখান থেকে তোমার পূর্ণ করবে। বয়স যখন তোমার 20 হয়ে যায়, তখন তোমার ভ্যা করে কেন দিবসের জন্য তোমার চাহিদা পূর্ণ করবে না। কেন করে না?
তোমার মধ্যে পরিবর্তন এসছে। কেন পরিবর্তন এসছে? না তুমি না ওই অবস্থা থেকে, ইনোসেন্স অবস্থা থেকে, আমি গল্পের প্রথম মূল কাব্যগ্রন্থের নাম কি ছিল? ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। ইনোসেন্স অবস্থা থেকে তোমার কি হয়েছে? কিসে অবর্তন হয়েছে? এক্সপিরিয়েন্স এসেছো। এক্সপিরিয়েন্স কিভাবে গ্যাদার করেছো? এক্সপিরিয়েন্স কিভাবে গ্যাদার করেছো? না জীবনে অতিবাহিত করতে করতে গ্যাদার করেছো, তাই তো? এবং সেই জীবন অতিবাহিত করতে করতে তোমার কি এসছে? না সেক্সুয়ালিটিস এসছে 12 বছরের পর থেকে, একটা সময়ের পর থেকে, একটা টাইমের পর থেকে সেক্সুয়ালিটি এসছে। এবং তখন থেকে তুমি কি হয়ে গেছো? তুমি ওই পরিবারের যে দয়ায় ছিলে, অর্থাৎ পরিবার যে তোমাকে সবসময় তোমার চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করছিল, সেখান থেকে তুমি বেরিয়ে এসছো, তাই তো? এই যে অবস্থান হলো, অর্থাৎ কি হলো? তার ওই যে আদম এবং ইবের অবস্থা থেকে তুমি কি আসলে বেরিয়ে, যে অবস্থাটা কার নলেজ অফ ফ্রুট অফ নলেজ খাওয়ার পরে হয়েছিল, সেই অবস্থা তুমি প্রবেশ করলে। ফ্রুট অফ নলেজ কোথায় ছিল? পৃথিবীর বাগানের ঠিক মধ্যেখানে। তোমার শরীরের সেক্সুয়ালিটির অবস্থান দেখে নাও। নেক্সট দেখো কি আদার্স যে ব্যাপারটা বললো কি, অ্যাডামস আপিল, যেগুলো হয় কি মোটামুটি থাইরয়েড গ্রন্থি থাকে, হাড্ডা ব্যাটা থাকে, যেগুলো আমাদের হরমোনাল ব্যাপার স্যাপার থাকে, অনেকগুলো থাকে, সেগুলো ভালো করে থাকে বুঝবে। এবং কি না এই অবস্থার যে চেঞ্জেস, ঠিক আছে, এবং এই অবস্থা দেখবে একটা সময় আছে, এট এ টাইম মেয়েরা সমবয়সী হোক, সমবয়সী দেখবি অ্যাকর্ডিং টু ল, আমাদের লয়ে কি বলা হয়েছে? সমবয়সী ছেলে মেয়ে বিয়ে করতেন 22, 23, একটা 3 বছর সরকার থেকে ডিফারেন্স, মিনিমাম 6 বছর ডিফারেন্স হয়। কারণ কি মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, ঠিক আছে? দেখবি 7-8 মেয়ে দেখবি আর 7-8 ছেলে দেখবি টপ ডিফারেন্স দেখতে পাবি। তো এইবার দেখো এই তাহলে কি হচ্ছে? এই যে ফ্রুট অফ নলেজ বেশি আকৃষ্ট কাদের করলো? মেয়েদেরকে আগে করছে। তারপরে কি হচ্ছে? ছেলেরা সেই ফল খাচ্ছে, অর্থাৎ সেক্সুয়ালিটির সঙ্গে পরিচিতি লাভ করছে। যেদিন থেকে পরিচিতি লাভ করছে, দুজনাই কি হচ্ছে? দুজনাই ওই যে অবস্থান পিতা মাতা সব দেবে, এই অবস্থান থেকে কি হবে? এখন কিছু চাইলে ছিনিয়ে দেবে, এই অবস্থানে প্রবেশ করছে, ঠিক আছে? অর্থাৎ কি এখন যদি তুমি বাড়ি গিয়ে বলো বাবা আমার মোবাইল চাই, দেবে ঠেঙিয়ে দেয়, মোবাইল চাই, বাইক চাই, এসব কি এগুলো আর হবে না। কারণ সে বাবা বুঝতে পেরেছে এখন আর তার চাহিদাটা শিশু সুলভ বা ইনোসেন্স নেই। এখন চাহিদা কিসের জন্য হয়ে গেছে? বিপরীত লিঙ্গের জন্য হয়ে গেছে, ঠিক আছে? এই যে অবস্থান, অর্থাৎ সং অফ ইনোসেন্স, সং অফ এক্সপিরিয়েন্সেস, এই সিক্রোজটাও ঠিক সেই রকম কনসেপ্টের ওপর বেস করেই করা, ঠিক আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ।